বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের চলাফেরায় নতুন করে সতর্কতা জারি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাড়াবাড়ি বললেন বাণিজ্যমন্ত্রী। দুই মানবতা বিরোধী অপরাধীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দুর্গাপূজায় নাশকতা চালাতে পারে জামায়াত শিবির, আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। 5 জেলায় বিজিবি মোতায়েন। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে ভক্ত পূজারীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। কলকাতায় বর্ণাঢ্য আয়োজনে পূজার আনুষ্ঠানিকতা শুরু। দেশের প্রথম সফটওয়্যার প্রযুক্তি পার্ক উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়। বললেন, ভবিষ্যতে গুগল, ফেসবুকের মতো ওয়েবসাইট গড়বে বাংলাদেশের তরুণরা। এবং সব শিক্ষা বোর্ডে চালু হচ্ছে প্রশ্ন ব্যাংক। শিক্ষক শিক্ষার্থী উভয়েই জমা দিতে পারবেন প্রশ্ন। ফলপ্রসূ হলে কমবে কোচিং নির্ভরতা, মত শিক্ষাবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের চলাফেরায় নতুন করে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গতরাতে দূতাবাসের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করা হয়। হালনাগাদ করা বার্তায় বলা হয়েছে, বিদেশিদের নিরাপত্তায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের নাগরিকদের উপর হামলা করার বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে তাদের কাছে। তবে নাগরিকদের চলাফেরা সীমিত করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানানো হয়েছে এই বার্তায়। নিরাপত্তা বার্তায় হোটেলে অবস্থানরত পশ্চিমা নাগরিকদের সাবধানে থাকতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নতুন করে সতর্কতা জারি বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা আমাদের এই দেশকে আন্তর্জাতিক বিশ্বে ছোট করার চেষ্টা করেছে, যেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক সেই মুহূর্তে দুটা ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আমরা বের করতে পারবো। এখানে রেড অ্যালার্ট করা জারি করে কি এটা তেমন কিছু না। মার্কিন যুক্তরাষ্ট্রই তো সেদিন স্কুলে প্রবেশ করে 10 জনকে হত্যা করেছে। প্রতিনিয়ত সেখানে খুন হয়, যুক্তরাজ্যে হয়। অস্ট্রেলিয়া সেদিন পুলিশ ফাঁড়ির সামনে 2 জনকে হত্যা করা হয়েছে। সুতরাং এই 2 জন হত্যাকারীকে আমরা চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাবো। দুই মানবতা বিরোধী অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ফাঁসির রায়কে কেন্দ্র করে আসন্ন দুর্গাপূজায় জামায়াত শিবির কর্মীরা নাশকতা করতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এ অবস্থায় নাশকতা প্রতিরোধে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। একই সঙ্গে সতর্ক অবস্থা জারি করা হয়েছে সীমান্তেও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা আয়োজনের সব ধরনের প্রস্তুতি এখন শেষ। সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলো। মূল উৎসব শুরু হবে মঙ্গলবার সপ্তমী পূজা থেকে। এক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জামায়াত শিবির দুর্গাপূজায় পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। হিন্দু সম্প্রদায়ের একটা বড় অনুষ্ঠান পূজা, সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের আশুরা, এইটিকে একই সময় আবার একটা এখানে ইন্টারন্যাশনাল একটা খেলা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তারা চেষ্টা করতে পারে। এটা মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনার ছক সাজানো হয়েছে। এই অবস্থায় বৃহত্তর চট্টগ্রামের 5 জেলা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামে পুলিশের সাথে টহলে থাকবে অন্তত 4000 বিজিবি সদস্য। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। যেখানে যে পরিমাণ জনবল বা ফোর্স প্রয়োজন হবে আমরা সেই পরিমাণ ফোর্স আমরা তাৎক্ষণিক মোতায়েন করার জন্য প্রস্তুত রেখেছি। যে কোনো ধরনের নাশকতামূলক অপচেষ্টা আমরা প্রতিহত করতে সক্ষম হব। এদিকে নাশকতা প্রতিরোধ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশে সীমান্ত এলাকায় দুর্গাপুজোর সময়কে উপলক্ষ করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের সকল বিউপিকে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তারা নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার চট্টগ্রাম নগরীতে 298টি এবং জেলায় 1700 পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
ভবিষ্যতে গুগল, ফেসবুকের মতো ওয়েবসাইট বাংলাদেশের তরুণ উদ্যোক্তারাই গড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করে তিনি একথা বলেন। বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে অনেক এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আগামীতে প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছিল যে তখন এই যে ইন্টারনেট কেবল আবিষ্কার হয়েছিল তে চাই স্টার্টআপের উপর, কারণ পলক যে কথাটি বলল, ফেসবুক, গুগল, আপনাদের মধ্যে যে উদ্যোক্তারা আছেন এই জনতা টাওয়ারে যারা প্রথম আসবেন, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই যে আশা করি আপনাদের স্টার্টআপও ভালো করবে। আমার আশা আছে যে ভবিষ্যৎ গুগল, ভবিষ্যৎ ফেসবুক আপনাদের মধ্যে থেকেই, আপনাদের মাঝে থেকেই উঠে আসবে, কারণ এখানে নিজের উদ্যোগ এবং মেধা ছাড়া এবং পরিশ্রম ছাড়া আর কিছুই প্রয়োজন নেই। দেশের সব শিক্ষা বোর্ডে প্রশ্ন ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ব্যাংকে শিক্ষক শিক্ষার্থী উভয়েই প্রশ্ন জমা দিতে পারবেন। এতে করে সৃজনশীল শিক্ষা পদ্ধতি আরও কার্যকরী হবে। সেই সঙ্গে প্রশ্ন বাণিজ্য ও কোচিং নির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তঃবোর্ডের সিদ্ধান্তে প্রশ্ন ব্যাংক পরিচালনায় সফটওয়্যারটি ডেভেলপ করা হলে আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ের পরীক্ষা নেওয়া সম্ভব হবে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, শেখ জালালউদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠ্য বইমুখী করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় 2008 সালে দেশে পরীক্ষামূলকভাবে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করে। এছাড়া গাইড বই, কোচিং নির্ভরতা ও প্রশ্ন বাণিজ্য রোধের চিন্তাও ছিল মন্ত্রণালয়ের। বর্তমানে স্কুল পর্যায়ের সকল পরীক্ষা, এসএসসি ও এইচএসসি পরীক্ষাও এ পদ্ধতিতে নেওয়া হচ্ছে। তবে এটাকে আরও কার্যকরী করতে শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে প্রশ্ন ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়, আর তা বাস্তবায়নে কাজ করছে যশোর ও বরিশাল শিক্ষা বোর্ড। প্রাথমিকভাবে আমরা সভা সেমিনারের মাধ্যমে একটি সুপারিশমালা তৈরি করি। এই সুপারিশমালা এখন আন্তঃবোর্ড পর্যায়ে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে। প্রশ্ন ব্যাংক গঠন সম্ভব হলে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই লাভবান হবে বলে মনে করছেন শিক্ষকরা। প্রশ্ন যদি যথাযথ হয় এবং ঠিক মানসম্মত হয় তাহলে কিন্তু বাচ্চাদের মেধা যাচাইটাও মানসম্মত হবে। বাচ্চারা কোচিং নির্ভরতা থেকে মুক্তি পাবে। যারা গাইড নিয়ে ব্যবসা করেন তাদের গাইড ব্যবসা বাস্তবায়ন হবে না। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানালেন, প্রশ্ন ব্যাংক পরিচালনায় সফটওয়্যারটি ডেভেলপ করা হলে আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ের পরীক্ষা নেওয়া সম্ভব হবে। এটা সাকসেসফুল হলে তার পরবর্তীতে আমরা জাতীয় পরীক্ষা, পাবলিক পরীক্ষায় আমরা প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গ্রহণ করব। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের 10টি জেলায় 2700 স্কুল ও 600 কলেজ রয়েছে। সময় সংবাদ, যশোর। সময় সংবাদে আরও থাকছে, নিয়ম নীতির তোয়াক্কা না করেই যত্রতত্র গড়ে উঠছে ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল, ক্লিনিক। মানতে নারাজ সংশ্লিষ্টরা, কঠোর ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্য অধিদপ্তরের। এবং পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার না থাকায় মালয়েশিয়ার সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি। যৌথ বিনিয়োগের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের আশ্বাস মালয়েশিয়ার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ভোলায় ভক্ত পূজারীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সাজসজ্জার বৈচিত্র্য আনতে জেলার মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে উৎসব শান্তিপূর্ণ করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্তলোকে বরণ করে নিয়েছেন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। এর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা। তাই দশভূজা দেবী দুর্গার সন্তুষ্টি অর্জন নিয়ে ভোলা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চলছে ব্যস্ততা। জেলার প্রতিটি মন্দির ও মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজও প্রায় শেষ। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় সেজে উঠেছেন দেবী দুর্গা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার কাজ প্রায় শেষের মধ্যে, দিন রাত 24 ঘন্টা কাজ চলতেছে। এবার লাইটিং এ আমরা একটু বেশি প্রস্তুতির করেছি। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবকে জাঁকজমকপূর্ণ করতে সরকারি সহায়তার দাবি পূজা উদযাপন পরিষদ নেতাদের। মণ্ডপগুলিতে খুব শান্তিপূর্ণভাবে কাজ চলছে, তবে এবার উৎসবের আমেজ অনেকটা কম। আমরা সরকারের কাছে জোর দাবি জানাইছি বিভিন্ন মন্দিরে অনুদানটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এদিকে দুর্গাপূজাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। আমাদের ইউনিফর্ম পুলিশ, আনসার, সাদা পোশাকের পুলিশ এবং 1.5
1000-এরও বেশি আমাদের নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। এবছর ভোলার 7 উপজেলার 95টি মণ্ডপে সোমবার থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। সময় সংবাদ, ভোলা। ধর্মীয় রীতি অনুযায়ী পঞ্চমীতে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, তবে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। মহালয়ার দিন থেকেই সেখানে পূজা মণ্ডপের উদ্বোধন শুরু হয়। যথারীতি এবারও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক ও তারকা ব্যক্তিত্বরা। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হিসেবে এরই মধ্যে আলোচনায় চলে এসেছে কলকাতার দেশপ্রিয় পার্কের এই প্রতিমা। 50 ফুট দূর থেকেই দেখা যায় দেবীর মূর্তি, তাই ঠিক কত উঁচু এই প্রতিমা তা বলতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন আয়োজকরা। তৃতীয়ার সন্ধ্যায় এই আলোচিত পূজা মণ্ডপের উদ্বোধন করেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। একই সন্ধ্যায় উত্তর কলকাতার একটি পূজা মণ্ডপের উদ্বোধন করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখানে বড়নগরে এত সুন্দর পুজো এবং শুধু ঠাকুরটা অদ্ভুত ভালো, তার সঙ্গে প্যান্ডেল যেভাবে ডেকোরেট করেছে এত ভালো, আমার নিজের এত ভালো লাগে। এই বছর আমার প্রথম ঠাকুর দর্শন সেইভাবে এটা হলো এবং এত দূরে এসেছি আমি, কিন্তু তাহলেও আমার মন ভরে গেছে এবং এত সুন্দরভাবে সাজিয়েছেন এরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল কিশোরীনাথ ত্রিপাঠীও পূজা মণ্ডপের উদ্বোধন করেছেন। সার্বজনীন পূজা মণ্ডপগুলোর জাঁকজমক যেমন বাড়ছে, ঠিক তেমনি কলকাতার ঐতিহ্যবাহী বাড়িগুলো নিজেদের জৌলুস ধরে রেখেছে। শোভাবাড়ি রাজবাড়িতে দেখা গেছে পূজা উপলক্ষে সাজ সাজ রব। আমাদের পুজো প্রত্যেকের আমাদের কাঠের মোল্ড আছে, ছাঁচ, যেটা আমাদেরই প্রপার্টি এবং আমাদের বাড়িতেই হয় পুজো। আমাদের প্রত্যেকটা স্পেসিফিকেশন আছে, কত চওড়া, কত লম্বা। রোববার পঞ্চমী, তাই দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ ঢাক নিয়ে ঢাকিরা পুরোপুরি প্রস্তুত। শনিবার শিয়ালদহ স্টেশনের পাশে এভাবেই তাদের ঢাক বাজাতে দেখা গেছে। সময় সংবাদ, কলকাতা। দীর্ঘদিন পানিবন্দী হয়ে থাকায় সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে দুর্গাপূজার কোনো আনন্দ নেই। এ নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে ডিএমপি কার্যালয়ে ব্রিফ করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। টিম রয়েছে এবং আমাদের স্পেশাল ব্রাঞ্চের সুইপ টিমের মাধ্যমে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপকে সুইপ করব এবং আপনারা জেনে খুশি হবেন যে ঢাকেশ্বরী সহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মন্দির ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে যৌথভাবে আমরা সিসিটিভি বসিয়েছি এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মন্দিরই আমাদের সিসিটিভির আওতায় থাকবে। আমরা বড় বড় সমস্ত পূজা মণ্ডপগুলোতে এক্সিট এবং এন্ট্রি এই দুটোকে আলাদা আলাদা লাইন করে দিয়েছি, যাতে প্রবেশকালে এবং বেরিয়ে যাওয়ার সময় কোনো ভিড়ভাট্টার সৃষ্টি না হয়, সেই জন্য আমরা খেয়াল করেছি। এছাড়াও ঢাকেশ্বরী পূজা মণ্ডপ এবং রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপে আমাদের অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থাকবে এবং সেখানে আমাদের বড় ধরনের একটা স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স সেখানে কাজ করবে। শোভাযাত্রা যখন যাবে তখন সমস্ত রুফটপগুলোতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শোভাযাত্রার আগে পিছিয়ে মাঝখানে এবং দুই সাইডে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা আমরা করব। বিসর্জন স্থলে আমাদের সোয়াট টিম থাকবে, বোম ডিসপোজাল টিম থাকবে এবং পুরো বড় বড় বিসর্জন স্থলগুলোতে আমাদের ডিএমপির পক্ষ থেকে আমরা ভিডিও চিত্র ধারণ করব। আমরা সবাইকে অনুরোধ করেছি, পূজা উদযাপন পরিষদের এবং প্রত্যেকটা পূজা কমিটিকে আমরা অনুরোধ করেছি, যেহেতু 23 তারিখ শুক্রবার, যে সকাল 10টা থেকে 12:30টার মধ্যে তারা যারা ঢাকেশ্বরী মন্দিরে আসবে, ঢাকেশ্বরী মন্দিরে চলে আসবে 10টা থেকে 12:30টার মধ্যে এবং 12:30টা থেকে 2টার মধ্যে কোনো শোভাযাত্রা, প্রতিমা শোভাযাত্রা ঢাকা শহরের রাস্তায় থাকবে না। এটার কারণ হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন রাস্তার উপরে কিন্তু জুমার নামাজের বসে যায়, জামাত হয়। সেই কারণে 12:30টা থেকে 2টা পর্যন্ত আমাদের প্রত্যেকটা পিকেট পার্টিকে আমরা বলে দিয়েছি, চেক পোস্ট পার্টিকে বলে দিয়েছি, এইখানে কোনো শোভাযাত্রা আসলে তাকে আটকে দেবে এবং নামাজ শেষ হওয়ার পর 2টার পরে শোভাযাত্রা হতে পারবে। এবং সন্ধ্যার আগে 6টার আগে বিফোর সানসেট সমস্ত প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা পূজা কমিটির সাথে কথা হয়েছে, মণ্ডপের সাথে কথা হয়েছে এবং
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে এই ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এবার আমরা আরেকটা জিনিস করব, প্রত্যেকটা পূজা মণ্ডপে একটা নির্দিষ্ট চৌহদ্দির মধ্যে আমরা কোনো গাড়ি ঢুকতে দেব না। গাড়ি একটা নির্দিষ্ট দূরত্ব রেখে হেঁটে যেতে হবে, যাতে সাধারণ পুণ্যার্থী যারা আছে তাদেরকে গমনাগমনের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আমি একথা আপনাদের মাধ্যমে ঢাকা নগরবাসীকে এবং সম্মানিত সিটিজেনদেরকে আমি অবহিত করতে চাই, শারদীয় দুর্গোৎসব এবং তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। সুদৃঢ়, নিরবিচ্ছিন্ন এবং সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি, যেখানে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ থাকবে, আমাদের গোয়েন্দা সংস্থার লোক থাকবে, সাদা পোশাকে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের লোক থাকবে, আমাদের আইএডির লোকজন থাকবে এবং নিরবিচ্ছিন্নভাবে যার যার ধর্ম শেষে যাতে নিরাপদে আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করতে পারে, সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ডিএমপি কার্যালয়ে ব্রিফ করছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। আমরা তখন সরাসরি সেখানে ছিলাম। আবারও দুর্গাপূজা প্রসঙ্গ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সারা দেশে প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজও শেষ, কিন্তু ভিন্ন চিত্র সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে। কপোতাক্ষ নদের পাড়ের এই গ্রামগুলো দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকায় দুর্গোৎসবের কোনো আনন্দ নেই সেখানে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। চারিদিকে পানি, আয়ের পথ সংকুচিত, অসুস্থ স্বামী আর সন্তানদের জন্য অন্ন জোগাড় করতে হয় জালালপুরের কানাইদিয়া গ্রামের মিনতি মণ্ডলকে। তাই প্রতিদিন পানিতে নেমে শাকপাতা তুলতে হয় তাকে। শরতের মিষ্টি আমেজ, চারিদিকে দুর্গোৎসবের আনন্দ বার্তা নিয়ে এলেও কপোতাক্ষ নদের নির্মম রূপ মিনতি মণ্ডলের কাছে বিষাদের রূপ নিয়েছে। বাচ্চা কাচ্চা কান্দে, পয়সা দাও, খাবার খাবো, তাও তো পারিনি আমরা। কতটি দেবো? জলের পরে তো কোনো আয়ও নেই। একই অবস্থা সরস্বতী মণ্ডলের পরিবারেও। স্বামীর উপার্জন কমে যাওয়ায় এবারের পুজোয় কেনা হয়নি সন্তানদের পোশাক। কোথা থেকে দেব? আমাদের দেওয়ার কোনো লাইন নেই। দিন আনা দিন খাতে আমাদের। জীবন বাঁচানোর সংগ্রামে ধর্মীয় উৎসব আনন্দ একটুও প্রভাব ফেলছে না নদীপাড়ের এসব মানুষের মাঝে। খনন কাজে অনিয়ম ও দুর্নীতি বিলীন করে দিয়েছে কপোতাক্ষ পাড়ের সমৃদ্ধ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের মুখের হাসি ও আনন্দ। আমাদের বাচ্চা কাচ্চারা কোন ভাবে পুজো দেখতে যাবে, যে পুজোটা উপভোগ করবে, এই পরিবেশ তো তাদের থাকতেছে না। সরকারের কাছে আমাদের এই যে আবেদন, পানিটা যেন তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা নেয়। অবশ্য উপজেলার শীর্ষ কর্মকর্তা দুর্গাপূজাকে আনন্দঘন করতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানালেন। পূজা মণ্ডপের অনুকূলে 90 মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে এবং আমরা তাদের পাশে থেকে যতটুকু সহায়তা করার দরকার প্রশাসনিকভাবে আমরা সেটা সহায়তা করব। তালা উপজেলার জালালপুর ইউনিয়নে প্রায় 2000 হিন্দু পরিবার বসবাস করে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। সিলেটের বহুল আলোচিত শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে আদালতে হাজির করা হয়েছে। মামলার সাক্ষ্য গ্রহণের 10ম দিনে মহানগর দায়রা জজ আদালতে কামরুল সহ 11 আসামিকে হাজির করা হয়। সকাল 8:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে আদালতে নেওয়া হয়। পরে বেলা 12টার দিকে মহানগর দায়রা জজ মোহাম্মদ আকবর হোসেন মৃধার আদালতে আসামিদের হাজির করা হয়। আজ মামলার সাক্ষ্য দেবেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার। এছাড়া এই মামলার 38 সাক্ষীর মধ্যে ইতোমধ্যে 35 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গত 8 জুলাই শহরতলির কুমারগাঁওয়ে চোর সন্দেহে 13 বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরাম। কবির, এই 12:30টার দিকে কামরুল সহ 11 আসামিকে এই আমার পিছনে যে আদালতটি রয়েছে মহানগর দায়রা জজ আদালত, সেই আদালতে হাজির করা হয়েছে। কবির, আপনি জানেন যে গত বৃহস্পতিবার কামরুলকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং সিলেটে আনা হয়েছে ঢাকা থেকে, এবং গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং শুক্রবারের পর আজ রোববার এই আদালতের সাক্ষ্য গ্রহণের দিনে কামরুলকে আদালতে হাজির করা হয়েছে। 11 জনকে হাজির করা হয়েছেন। এই মামলার যে 38
জন সাক্ষী রয়েছে। আজকে এই সাক্ষ্য গ্রহণের শেষ দিনে এই মামলার গোয়েন্দা পুলিশ কর্মকর্তা, পুলিশ পরিদর্শক সুরঞ্জিত তালুকদার আজকে সাক্ষী দিচ্ছেন এবং ওনার একমাত্র সাক্ষীর পরে আজকে এই মামলার যে সাক্ষ্য গ্রহণ, এই সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। ইতিমধ্যে কামরুল আদালতে একটি আবেদন করেছে। সেই আবেদনটি হচ্ছে গিয়ে যেই সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন এতদিন পর্যন্ত, এই মাসে যে 10 দিন সাক্ষী দিয়েছেন, এই গত বৃহস্পতিবার পর্যন্ত যে 35 জন সাক্ষী দিয়েছেন, এই 35 জন সাক্ষীর জন্য পুনরায় সাক্ষ্য গ্রহণ হয় তার উপস্থিতিতে, সেই একটি আবেদন দিয়েছেন মহানগর দায়রা জজ আদালতে। এবং আদালতের যে বিজ্ঞ বিচারক মোহাম্মদ যেই আদালতের বিচারক তিনি বলেছেন যে এই সাক্ষ্য গ্রহণের শেষে এই আবেদনটি নিয়ে শুনানি হবে এবং শুনানির পরে বোঝা যাবে যে সাক্ষ্য যারা 35 জন সহ আজকের এই 36 জন সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন তাদের সাক্ষ্য গ্রহণ পুনরায় চলবে কি চলবে না। আপনারা জানেন যে গত 8 জুলাই সিলেটের কুমারগাঁও এলাকার শিশু রাজনকে পিটিয়ে হত্যা করেছে আসামিরা এবং হত্যা করার পর 28 মিনিটে একটি ভিডিও ফুটেজ ফেসবুকের মাধ্যমে সবখানে ছড়িয়ে দেওয়া হয়েছে দেশে এবং বিদেশে। এই মামলা বেশ চাঞ্চল্য সৃষ্টি করা হয়েছে। আজকে কামরুলকে আদালতে হাজির করার সময় শত শত মানুষ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং বিক্ষোভ করে সবাই ফাঁসির দাবি করেছেন এই আসামিদের, যারা এই শিশু রাজনের উপর অত্যাচার করেছেন, তাকে হত্যা করেছেন, সবার ফাঁসি দাবি করেছেন বিভিন্ন জায়গা থেকে আসা এই আদালত প্রাঙ্গণের জনগণ। এবং এই আকবর হোসেন মৃধার আদালত আমরা দেখতে পাচ্ছেন যে পিছনে মামলার এই সাক্ষ্য গ্রহণ চলছে। আকবর হোসেন মৃধা আদালতে, মহানগর দায়রা জজ আদালতের সাক্ষ্য গ্রহণ চলছে। এই সাক্ষ্য গ্রহণ আমি আদালত সূত্রে আমাকে আদালতের পিপি মোহাম্মদ মফুর আলী জানিয়েছেন আদালতের আজকে প্রায় শেষ বিকেল পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণ চলতে পারে। খবির, এই ছিল সিলেট মহানগর দায়রা জজ আদালতে 11 জন কামরুল সহ 11 জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের সর্বশেষ পরিস্থিতি। ইকরামুল কবির আমাদেরকে জানাচ্ছিলেন সিলেট থেকে। রাজধানীর বংশালের সিদ্দিক বাজারে একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগে 3 জন দগ্ধ হয়েছেন। কারখানার শ্রমিকরা জানান, গত রাত 3:30টার দিকে সিদ্দিক বাজারের মতি সর্দার রোডের 5তলা ভবনের 3 তলার ম্যাক্সিমাস জুতা কারখানায় আগুন লাগে। এতে ঘুমন্ত অবস্থায় 2 শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করতে গেলে আরও 1 শ্রমিক দগ্ধ হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, আহত আলাউদ্দিনের শরীরের 40%, রবিনের 17% পড়ে গেছে। অপর শ্রমিক সুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের ভাঙনে ফসলি জমিসহ 2 শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে অনেক সরকারি বেসরকারি স্থাপনাও। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের পানি কমার সাথে সাথেই শুরু হয়েছে জামালপুর ইসলামপুর উপজেলার যমুনার ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে কুলকান্দি ও বেলগাছা ইউনিয়নের প্রায় 1 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ফসলি জমি সহ বসত ভিটা হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন 5 শতাধিক মানুষ। আমাদের এখন সবাই সম্বলহীন, আমরা দিন যাব কিভাবে যে কি করবো কিছু নাই, কিচ্ছুই নেই। আমার ভিটে বাড়িও ছাড়া হয়ে গেলাম, স্বামী মরছে 6 বছর ধরে। আমার সরকারের কোনো অনুদান আজ পর্যন্ত আমরা পাইনি। এই অবস্থায় ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। মাননীয় প্রধানমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী সহ উচ্চ স্তরে সর্বোচ্চ স্তরে আমি এই নদী ভাঙন এলাকা প্রতিরোধ করার জন্য উদাত্ত আহ্বান জানাই। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তড়িৎ ব্যবস্থা হিসেবে 10,000 জিও ব্যাগ ফেলার নির্দেশনা দিয়েছিল এবং সেই মোতাবেক আমরা ডাম্পিংও করছি। যমুনার ভাঙন কবলে রয়েছেন ইসলামপুর উপজেলার কুলকান্দি, চিনাঢুলি ও বেলগাছা সহ 5 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। সময় সংবাদ, জামালপুর। বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবার না পেয়ে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে রাজশাহী অঞ্চলের কিশোর কিশোরীরা। অধিকাংশ অভিভাবক জানেন না বাড়ন্ত বয়সে পুষ্টিকর খাবার না খেলে শারীরিক বৃদ্ধি যেমন ব্যাহত হয় তেমনি সমাজ জীবনেও পিছিয়ে পড়ে তারা।
আর তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। আব্দুল সালামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। কতটুকু প্রোটিন লাগবে সেটা তো আমি বলতে পারছি না, তাই বাবা মা হিসাবে আমি চেষ্টা করি তাকে ভালো মন্দ খাওয়ানোর জন্য। এমনই অবস্থা অধিকাংশ অভিভাবকের। তারা জানেন না বয়ঃসন্ধিকালীন এই সময়ে একজন ছেলে বা মেয়ের কী পরিমাণ পুষ্টিকর খাদ্যের দরকার। চিকিৎসকদের মতে 12 থেকে শুরু হয়ে 18 বছর পর্যন্ত চলে একজন ছেলে বা মেয়ের বয়ঃসন্ধিকাল। এই বয়সে উভয়ের প্রতিদিন গড়ে 2 থেকে 2,500 কিলোক্যালোরি পুষ্টিকর খাবার দরকার, যার 30% আমিষ, 30% শর্করা এবং বাকি 40% আসে চর্বি ও ভিটামিন জাতীয় খাবার থেকে। পুষ্টিকর খাবারের অভাবে কিশোর কিশোরীরা আক্রান্ত হয়ে পড়ছে বিভিন্ন রোগে। প্রতিদিনই প্রায় ফেস করছি যে বাচ্চারা অল্প বয়সে ওজন বেড়ে যাচ্ছে। ওভারওয়েটের কারণে অনেকগুলো তাদের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। আমাদের দেশের কমন ইনফেকশনগুলো হচ্ছে টিবি, ডায়রিয়া, এছাড়াও আরও বিভিন্ন ধরনের ইনফেকটিভ কন্ডিশন হতে পারে যদি শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শিক্ষকেরা বলছেন এর প্রভাবে ক্লাসে অমনোযোগী হয়ে পড়া ছাড়াও সামাজিক জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে প্রতি মুহূর্তে হয় অসহিষ্ণু, ক্ষিপ্ত, অমনোযোগী, ক্লান্ত, বিষণ্ণ, এই ব্যাপারগুলো তাদের উপরে চেপে বসেছে। এজন্য বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে অভিভাবকদের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা 53 জন রাজনৈতিক আশ্রয়প্রার্থী দেশের এল পাসো ডিটেনশন সেন্টারে আমরণ অনশন করছেন। বহিষ্কারের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক আশ্রয়প্রার্থী 33 বাংলাদেশীয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি রাজনৈতিক দল বিএনপিকে তৃতীয় স্তরের সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করাতেই এদের কপালে দুর্ভোগ নেমে এসেছে বলে মনে করছেন সরকার পক্ষের আইনজীবীরা। এ প্রক্রিয়ায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী বিপুল সংখ্যক বাংলাদেশির বহিষ্কার অমানবিক উল্লেখ করে কয়েকটি মানবাধিকার সংগঠন অনশনকারীদের পক্ষে আন্দোলনে মাঠে নেমেছেন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মার্চে নিউ জার্সির একটি আদালতে বিএনপির সদস্য হিসেবে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মঞ্জুর হওয়া একজন বাংলাদেশের মামলা থেকে প্রথম বেরিয়ে আসে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির গোপন মেমোরান্ডামে তৃতীয় স্তরের সন্ত্রাসী দলের সংঘাতে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ মামলার আইনজীবী অশোক কর্মকার বলেন, যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের আদালত মনে করেন বিএনপি তৃতীয় স্তরের সন্ত্রাসী দল। টিয়ার 3-তে যদি কোনো সংগঠনকে ডেজিগনেট করা হয়, এটা মানে এই নয় যে সেই সংগঠনকে সারা বছর ধরে এটাকে বয়ে চলতে হবে। বিভিন্ন সময় এটাকে রিভার্ট করার মতো যদি যুক্তি দাঁড় করানো যায়, তাহলে এটাকে কেস বাই কেস বেসিস সরকার কিন্তু এটাকে উইথড্র করতে পারে। এবং সে কারণেই দেখবেন যে বিএনপির অনেকেই কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মঞ্জুর হয়েছে এই সময়কালে, এবং অনেকেরই হচ্ছে না। জঙ্গি বা সন্ত্রাসী আখ্যা দিতে কোনো লবিং বা তদবিরকে গুরুত্ব না দিয়ে মার্কিন প্রশাসন নিজেরাই তথ্য প্রমাণ সংগ্রহ করে বলে জানান অশোক কর্মকার। কারো থাকে না। বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো ডিটেনশন সেন্টারে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনকারীদের হয়ে মাঠে নেমেছেন ন্যাশনাল লয়ার্স গিল্ড এবং দক্ষিণ এশীয়দের মানবাধিকার সংগঠনের কর্মীরা। এটা শুধু এল পাসো ডিটেনশন সেন্টারের এখন পর্যন্ত যারা অনশন আছে সংখ্যা হলো 54 জন, তাদের বিষয় না। এটা পুরো আমেরিকাতে যত বিএনপি রিলেটেড অ্যাসাইলাম কেস আছে তাদের বিষয়। আমাদের চিন্তাটা হলো এই পজিশন থেকে হোমল্যান্ড সিকিউরিটিকে কি করে সরে দাঁড়ানো চেষ্টা করা যায়। বর্তমানে শুধু নিউ ইয়র্কে 7,000 বাংলাদেশি বিএনপি নেতাকর্মী হিসেবে রাজনৈতিক আশ্রয়ের প্রত্যাশায় রয়েছেন বলেও জানান তিনি। আমরা সেই লেভেলে চেষ্টা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেশের বাইরের খবর। টাইফুন কোপ্পু ফিলিপিন্সে আঘাত এনেছে, তবে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সতর্কতার জন্য সেখানে সব বিমানের ফ্লাইট আপাতত বাতিল করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘন্টায় 250 কিলোমিটার বেগে কোপ্পু প্রথমে ফিলিপিন্সের লুজন দ্বীপে আঘাত হানে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে টাইফুনের প্রভাবে সেখানে টানা 3 দিন বৃষ্টি হতে পারে। এছাড়া লুজন দ্বীপে 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে 2013 সালের নভেম্বরে ফিলিপিন্সে সুপার টাইফুন হাইয়ান আঘাত হানে। এতে অন্তত 6,500 মানুষ নিহত হন। লা লিগার খবর। ঘরের মাঠে ন্যু ক্যাম্পে প্রতিপক্ষ রায়ো ভায়াকানোকে 5-2 গোলে উড়িয়ে দিয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দলের হয়ে নেইমার একাই করেন 4 গোল। এ জয়ে টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের 2 নম্বরে এখন কাতালানরা। এই ন্যু ক্যাম্পে লিগের সবশেষ অতিথিদের 6-1 ব্যবধানে হারিয়েছিল বার্সা। এবার জয়ের সে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে মেসিবিহীন বার্সা, যেখানে ম্যাচের 15 মিনিটেই জাভি গুয়েরার গোলে
পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সুয়ারেজ নেইমাররাও। 22 মিনিটে নেইমারের পেনাল্টি থেকে পাওয়া গোলে ম্যাচে সমতায় ফেরে কাতালানরা। এরপর 32 মিনিটে আবারও নেইমারের পেনাল্টি জাদুতে লিড পায় বার্সা। এরপর 69 ও 70 মিনিটে পরপর দুটি দুর্দান্ত গোল করে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। এর 7 মিনিট পরেই নেইমারের স্টেভায়োকানের কফিনে শেষ ব্রেকটি ঠুকে দেন উরুগুয়ান তারকা সুয়ারেজ। এরপর 86 মিনিটে সানচেজ অতিথিদের হয়ে একটি গোল পরিশোধ করলেও তা যথেষ্ট ছিল না। ফলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিকের দল। হাইড্রোকেফালাস চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কঠিন এই রোগে যেসব শিশু ভোগে তাদের মাথার গঠন হয় স্বাভাবিকের চেয়ে অনেক বড়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অজ্ঞাত পরিচয় এমনই একটি শিশুকে লালন পালন করছেন গত 6 মাস ধরে। যেহেতু স্বাভাবিক শিশু নয়, তাই গত 6 মাসে তাকে গ্রহণে আগ্রহী হননি কোনো নিঃসন্তান দম্পতিও। হাসপাতালের পরিচালক বলছেন, মানবিক দিকটি বিবেচনা করে সরকারি বা বেসরকারিভাবে এসব শিশুর জন্য আবাসস্থল বা পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। আতিকুর রহমান তমালের রিপোর্টে বিস্তারিত। মাথার ভেতর পানির পরিমাণ বৃদ্ধি হাইড্রোকেফালাস। মাতৃগর্ভে কিংবা ভূমিষ্ঠের পর যে কোনো অবস্থাতেই শিশুরা এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত এসব শিশুর মাথার গঠনটি হয় স্বাভাবিকের চেয়ে অনেক বড়। তবে ঠিক কোন জন্মত্রুটির কারণে এমনটি হয়ে থাকে সেটি এখনো নিশ্চিত নন চিকিৎসা বিজ্ঞানীরা। ঢাকা মেডিকেলে এমন একটি শিশুকে তার জন্মদাতারা ফেলে রেখে পালিয়েছেন। গত 6 মাস ধরে কয়েকবার এনআইসিইউতে ঘুরে শেষমেশ তার ঠাঁই হয়েছে 204 নম্বর ওয়ার্ডে। এই বাচ্চাটার মুখের একটা পার্ট ডেভেলপ করে নাই, তার ঠোঁট কাটা, তালু কাটা এবং মাথায় অতিরিক্ত পানি জমার জন্য মাথাটা বড় হয়ে গেছে। এই সমস্যা নিয়ে জন্মেছে। খালাতো মামাতো ভাই বোনদের মধ্যে বিয়ে শাদী হলে সাধারণত এগুলো হতে পারে, অথবা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। তবে একজ্যাক্ট কী কারণে যে এই সমস্যাগুলি হয় সেগুলি এখনো জানা যায় না। সুস্থ বেয়ারি শিশুকে লালন পালন করতে সরকারি বেসরকারি এমনকি ব্যক্তি উদ্যোগেও অনেক আগ্রহী মানুষ দেখা যায়। কিন্তু এমন বাচ্চাকে নিতে দেশে কি একটিও নেই পরিচর্যা কেন্দ্র? যেহেতু জন্মগত ত্রুটি আছে, একে আর কি কেউ নেওয়ার জন্য সেরকম আগ্রহী কোনো ব্যক্তি নাই। ছোটমণি নিবাসে ওদের সঙ্গে আমরা কথা বলেছি, সমাজ কল্যাণ এবং ছোটমণি নিবাসে ওরা অ্যাকচুয়ালি সুস্থ বাচ্চাকে নেয়। চিকিৎসকরা বলছেন, বিরল এই রোগে ভোগা রোগীর সংখ্যা নগণ্য। যথাযথ পরিচর্যা ও চিকিৎসা পেলে অনেক ক্ষেত্রে তারাও বাঁচতে পারবে স্বাভাবিক মানুষের মতোই। এদের তো ভরণ পোষণের জন্য সামাজিক দায়িত্ব আমাদের আছে, তো সমাজকে দায়িত্ব নিতে হবে। তাই তাদের জন্য মানবিক পৃথিবী তৈরির দায়িত্বটা নিতে হবে আপাতভাবে সুস্থ আমাদেরকেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতিটি শিশুর জন্য নিরাপদ বাসযোগ্য দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রী। বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের চলাফেরার নতুন করে সতর্কতা জারি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাড়াবাড়ি বললেন বাণিজ্যমন্ত্রী। 2 মানবতা বিরোধী অপরাধীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দুর্গাপূজায় নাশকতা চালাতে পারে জামায়াত শিবির। আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 5 জেলায় বিজিবি মোতায়েন। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে ভক্ত পূজারীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। কলকাতায় বর্ণাঢ্য আয়োজনে পূজার আনুষ্ঠানিকতা শুরু। দেশের প্রথম সফটওয়্যার প্রযুক্তি পার্ক উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়। বললেন, ভবিষ্যতে গুগল, ফেসবুকের মতো ওয়েবসাইট করবে বাংলাদেশের তরুণরাও। এবং সব শিক্ষা বোর্ডে চালু হচ্ছে প্রশ্ন ব্যাংক। শিক্ষক শিক্ষার্থী উভয়েই জমা দিতে পারবেন প্রশ্ন। ফলপ্রসূ হলে কমবে কোচিং নির্ভরতা, মত শিক্ষাবিদদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রেডিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরেই। সঙ্গে থাকুন সময়।